বাংলাদেশ সফরের শেষ দিনে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গর। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এই বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হতে পারে। এর আগে 3 দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসছেন সার্জিও গর। সেদিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন তিনি। এতে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসনের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এর আগে শুক্রবার কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর। রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের দেওয়া সহায়তা অব্যাহত রাখার কথা জানান তিনি। এছাড়া সেখানকার সেবা কার্যক্রমে সন্তোষ জানান তিনি। সাংবাদিকদের এসব তথ্য জানান শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান। এদিকে নিজ দেশ মিয়ানমারে ফিরতে চেয়ে মানববন্ধন করেছেন কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গারা। তারেক হায়দারের ক্যামেরায় কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন কামরুল ইসলাম মিন্টু। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর। শুক্রবার ঢাকা থেকে বিমানে কক্সবাজারে নেমে কড়া নিরাপত্তায় ক্যাম্পে ঢুকে সেখানে আশ্রিত রোহিঙ্গাদের তৈরি মানববন্ধনের মুখে পড়েন তিনি। রোহিঙ্গাদের এই মানববন্ধনের প্লে কার্ডে ছিল নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানোর দাবি। সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় বাংলাদেশ থেকে 3 লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। তবে রোহিঙ্গাদের দাবি তাদের সাথে কথা বলেই নিতে হবে প্রত্যাবাসনের সিদ্ধান্ত। যদি তারা তোমার রিকগনিশন দিয়ে তারা তো প্রোটেক্ট করানোর রেসপন্সিবিলিটি আছে। প্রত্যেকখান দেশে যারা বড় বড় দেশ আছে তারা সাথ দিলে আর গান মামলা ইয়ান রই তারা সলভ করে হারিব বক্তব্য ইয়ান দিয়ে দিই আর সাইড দিয়ে আর দেশের মাঝে আর হক কান লয়নে আর যে নাকি হার উগবা নাগরিক যে দেশের মা থাকে দেশের একখান ফান্ডামেন্টাল রাইট ইনলি সেফটি সিকিউরিটি ইনশোর করে ফেলাইল। পরে মার্কিন রাষ্ট্রদূত H.E. ব্র্যান্টি ক্রিস্টেনসেনের নেতৃত্বে 14 জনের প্রতিনিধি দল উখিয়ার 17 নম্বর ক্যাম্পের সৌচ্চ টাওয়ার থেকে পুরো রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। ক্যাম্প 6-এর রেড ক্রস পরিচালিত হেলথ কেয়ার সেন্টার পরিদর্শন শেষে তারা যান ক্যাম্প 4-এর রেজিস্ট্রেশন ও WFP'র ডিস্ট্রিবিউশন সেন্টারে। সেখানে সেবা প্রার্থী রোহিঙ্গা এবং সেবা সংস্থার কর্মকর্তাদের সাথে কথা বলেন সার্জিও গর ও মার্কিন প্রতিনিধিরা। বিকেল 5টায় উখে একটি কফি শপে মার্কিন প্রতিনিধি দলটি সৌজন্য সাক্ষাৎ করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সাথে। প্রতিনিধি দলকে বিদায় দিয়ে কমিশনার মিজানুর রহমান জানান, রোহিঙ্গা সংকটের পর থেকে যুক্তরাষ্ট্র সহযোগিতা করে আসছে। সার্জিও গর আশ্বস্ত করেছেন আগামীতে রোহিঙ্গাদের প্রতি যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে। রোহিঙ্গাদের জন্য যে ফান্ড বিদেশ থেকে আসে জাতিসংঘের মাধ্যমে সেই ফান্ডের এক ধরনের আপনার ডাউনফল হয়েছে গত কয়েক বছর ধরেই। তো এই পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় এখানে 1 নম্বর দাতা দেশ হিসাবে কাজ করে আসছে 2017 সাল থেকে। তো এই মুহূর্তে এরকম উচ্চ পর্যায়ের সফরটি অবশ্যই আমাদেরকে আশ্বাস দেবে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে এই রোহিঙ্গা ক্রাইসিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে অতীতে আমাদের পাশে ছিলেন, বাংলাদেশের পাশে ছিলেন, সেটি ওনারা কন্টিনিউ করবেন। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, তাদের মনোবাসনা এবং রোহিঙ্গাদের প্রতি স্থানীয়দের আগ্রহ নিয়ে জানতে চান ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত গর। মিজানুর রহমান জানান, ক্যাম্প ঘুরে ও মানবিক সেবা কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত। বললেন যে স্থানীয়দের মনোভাব কিরকম ওদের ব্যাপারে। তো আমি বলেছি স্থানীয়দের প্রথম দিকে খুবই ভালো মনোভাব ছিল, তারাই তো ফার্স্ট রেসপন্ডার ছিলেন। কিন্তু এই পর্যায়ে এসে 9 বছরের মাথায় এসে তারা আসলে এত বড় বোঝা আর বইতে পারছে না। তো এটা ওনারা বুঝতে পেরেছেন এবং আমি বলেছি যে রোহিঙ্গাদের মধ্যেও কিন্তু তাদের দেশে ফেরত যাওয়ার একটা আকুতি আছে। ওনারা বলেছেন যে ওনাদের ট্যাক্স পেয়ারদের মানি কিভাবে খরচ হয় ওনারা নিশ্চোখে দেখতে এসেছেন এবং ওনারা দেখে সন্তোষ প্রকাশ করেছেন। এর আগে দুপুর 12:15টায় ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান মার্কিন প্রতিনিধি দল। প্রায় 3 ঘন্টা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন মার্কিন প্রতিনিধি দলটি। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। আয়নাঘর পরিদর্শনে যাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 বিচারপতি, প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবীরা। সেখানে আছেন সহকর্মী মাইনুল মারুফ। আমরা চলে যাচ্ছি তার কাছে।
মাইনুল, এ বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। বিস্তারিত বলতে কয়েকদিন আগে গত 21 তারিখ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ একটি আবেদন জানিয়েছিলেন, যেহেতু সেই ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এই গুমের মামলাগুলোর বিচার চলছে, তখন আবেদন জানিয়েছিলেন যে তারা যেন, যে বিচারপতিরা আছেন তারা যেন একদম সরাসরি এসে প্রত্যক্ষ করেন এই আয়নাঘরগুলো বা যে দুই বাহিনীর ডিজিএফআই এবং র্যাবের যে সকল গোপন বন্দিশালা সেগুলো যেন পরিদর্শন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 বলেন যে তারা পরিদর্শনে আসবেন এবং তারা কিন্তু একটি তারিখও দেন। সেই তারিখ অনুযায়ী আজ কিন্তু র্যাবের যে টিএফআই সেল বা আয়নাঘর, সেই আয়নাঘর পরিদর্শনে কিন্তু আসছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3 বিচারক 1-এর, এবং সাথে আসছেন এই যে গুমের মামলার যে আসামিপক্ষের আইনজীবীরা রয়েছেন তারা এবং রাষ্ট্রপক্ষের অর্থাৎ প্রসিকিউশন টিম। তারা এই যে এখানে যে আমরা বিগত যে সরকারের সময় আমরা যে সকল ঘটনাগুলো শুনেছি, অনেকে হারিয়ে যেতেন হুট করে, তাকে আর খুঁজে পাওয়া যেত না, কারো কারো লাশ মিলত হট করে নদীতে অনেকদিন গুম থাকার পর, এরকম যে সকল ঘটনাগুলো আছে তাদেরকে যেখানে বন্দি রাখা হতো এই জায়গাগুলো তারা স্বচক্ষে দেখবেন এবং এখান থেকে হয়তো বিচারপতিরা এই যে বিষয়ে যে ভয়াবহতার কথা উল্লেখ করেছেন সাক্ষীরা এবং যারা ভুক্তভোগী, তারা সেই সকল বিষয়গুলো কিন্তু এখান থেকে তুলে ধরবেন। এবং আর এই যে র্যাব 1-এর যে প্রধান কার্যালয় উত্তরায়, এখানে কিন্তু সেই গোপন বন্দিশালার সন্ধান পেয়েছিল 5ই আগস্টের পরে যে তদন্ত কমিটি, এবং আমরা কিন্তু দেখেছি তখন কিন্তু তখনকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বেশ আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম সহ এখানে কিন্তু পরিদর্শনে এসেছিলেন। তারা কিন্তু এই ঘটনাগুলো স্বচক্ষে দেখেছিলেন এবং এই যে কুঠুরি রয়েছে, কুঠুরিগুলো কিন্তু তখন বর্ণনা উঠে এসেছিল তাদের ভাষায়। আজ আমরা একদম বলা যায় যে বাংলাদেশের যে গণমাধ্যমগুলো তারা কিন্তু সেই আয়নাঘর পরিদর্শনে যে যারা আসছেন তাদের সাথে ঢোকার অনুমতি পেয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো যে পরিদর্শন টিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা কিন্তু পৌঁছে যাবেন এবং পৌঁছে যাওয়ার পর যে গোপন বন্দিশালাগুলো রয়েছে এখানে, সেগুলো কিন্তু তারা দেখবেন এবং বিচারপতিরাও দেখবেন। যেহেতু এই মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন, ইতোমধ্যে বেশ কয়েকজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে। এই মামলায় র্যাবের দায়িত্ব পালন করা সাবেক ও বর্তমান কয়েকজন সেনা কর্মকর্তা রয়েছেন শেখ হাসিনা, তারেক আহমেদ সিদ্দিকী সহ মোট 17 জন আসামি, এবং এই বিচার কাজের স্বার্থেই একদম সরাসরি এসে সেই স্থান কিন্তু পরিদর্শন করবেন আজকে বিচারপতিরা। মাইনুল মারুফ, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আমরা এই বিষয়ে আরও জানবো আপনার মাধ্যমে। দর্শক, আয়নাঘর পরিদর্শনে যাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 বিচারপতি, প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবীরা। এই বিষয়ে খবরাখবর নিয়ে মাইনুল মারুফ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। সিলেটে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির গাড়ি বহরে হামলা হয়েছে। শুক্রবার রাতে জৈন্তাপুর জুলাই পদযাত্রা শেষে সিলেট শহরে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা গাড়ির কাঁচ ভাঙচুর করলে নাসির উদ্দিন পাটোয়ারি এবং তার সঙ্গে থাকা আরও একজন আহত হন। পরে এই হামলার ঘটনা নিয়ে সিলেট সার্কিট হাউসে সংবাদ সম্মেলন করেন তিনি। এই ঘটনায় কোনো মামলা না করার ঘোষণা দেন তিনি। জীবন নিয়ে শঙ্কা বোধ করছি, আমি নিরাপদ নয়। তবে আমি আমার সংগঠনকে বলে দিয়েছি, তারেক রহমান আজকে রাজনৈতিকভাবে একটা মস্ত বড় ভুল করেছেন। শেখ হাসিনা আমাকে রিমান্ডে নিয়েছিল, আমি সব কিছু পড়াশোনা ক্যারিয়ার বাদ দিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে খেদাইছি। আজকে তারেক রহমান, আপনি মস্ত বড় ভুল করেছেন, এর জন্য আপনার কাফফারা দিতে হবে। এমন কাফফারা দিতে হবে যে কাফফারা আপনি কতক্ষণ এক্সপেক্ট করেন না। আপনি আমার পার্সোনাল রক্ত ঝরাইছেন, আপনি আমার বয়সে বড় হবেন, ছোট ভাইয়ের রক্তের প্রতিশোধ নিবে এবং ইনশাআল্লাহ বাংলাদেশে আপনার থেকে, আমি পার্সোনালি এটা বললাম, আপনার থেকে ইনশাআল্লাহ আমি রক্তের প্রতিশোধ নিব। স্কুলে ফোন আনা নিষেধ শিক্ষার্থীদের, আর ক্লাসে ফোন ব্যবহার করতে পারবেন না শিক্ষকরা। পড়াশোনায় মনোযোগ বাড়াতে আর শ্রেণীকক্ষে শৃঙ্খলা ফেরাতে এমনই উদ্যোগ ঢাকার অদূরে সিরাজদিগান উপজেলা প্রশাসনের। আপাতত 29টি মাধ্যমিক স্কুল ও 10টি মাদ্রাসায় চালু হয়েছে এমন কর্মসূচি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, এতে সুফল মিললে অন্যান্য স্কুলে এটি বাস্তবায়ন করা যেতে পারে। জুলিয়া তানহার প্রতিবেদনে। একসময় টিফিনের ঘন্টা বাজলেই মাঠে ছুটে যেত শিশুরা, এখন অনেকের চোখ থাকে মোবাইলের পর্দায়। ক্লাসের ফাঁকে এমনকি পাঠদান চলাকালেও লুকিয়ে ফোন ব্যবহারের অভিযোগ নতুন নয়।
এই বাস্তবতায় ভিন্ন উদ্যোগ নিয়েছে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলা প্রশাসন। এখানে বেশ কয়েকটি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে ক্লাস চলাকালে শিক্ষকদেরও মোবাইল ব্যবহার থেকে বিরত থাকার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। প্রথম একটু অস্বস্তি থাকলেও বিষয়টির সাথে এখন মানিয়ে নিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এখন প্রত্যেকটা ক্লাসে সিসিটিভি থাকাতে এটা ব্যবহার করতে পারে না। পানিশমেন্ট হয় সেটা বড় ধরনের হওয়াই উচিত। পুরো বাংলাদেশে চালু হয় যে ছাত্ররা তো পারবেই না, শিক্ষকরা শ্রেণীকক্ষে মোবাইল চালাতে পারবে না। এখন হবে কি টিচার ফোন সাইলেন্ট থাকবে বা তার ফোন নিয়ে আসবে না, তো আমাদের হবে কি আমাদের পুরো ক্লাসটা কনসেন্ট্রেট থাকবে। অনেক কিছু আমরা বুঝি না, শিক্ষকদের মাধ্যমে বুঝি না, তখন আমরা ফোনে অনেক কিছুভাবে শিখতে পারি, কিন্তু স্কুলে এটা ইতিবাচক না। আর অভিভাবকরাই বিষয়টিকে দেখছেন কিভাবে? কথা হলো কয়েকজনের সাথে। বিরাট উপকার হয়েছে, ছাত্ররা মোবাইল দেখতে পারবো না, মাস্টাররা মোবাইল দেখতে পারবো না। ক্লাসের মধ্যে যদি সারা ফোন আসা পরে পোলাপানের খেয়াল দেন নষ্ট হয়ে যায়। ফ্যামিলি থেকে কিভাবে তাদের টেক কেয়ার করতে সেটা হচ্ছে বড় ব্যাপার। তবে ক্লাসে দেখা গেছে পরিবেশটা ভালো থাকবে। যার হাত ধরে এমন উদ্যোগ, তিনি বলছিলেন ঠিক কী কারণে এ পথে হাঁটলো প্রশাসন। ওভারঅল আর কি আমাদের রেজাল্টের একটা ডিটেরিওরেশন দেখা যাচ্ছে, তো আমরা চিন্তা করলাম কি আসলে এটার কারণটা কি। যখন আমরা মাধ্যমিক পর্যায়ে সকল প্রধান শিক্ষকদের নিয়ে বসছি, তখন এখানে আসলে অনেকগুলো বিষয় উঠে এসছে। তার মধ্যে একটা বিষয় ছিল যে শিক্ষকরা পূর্ব প্রস্তুতি নিয়ে ক্লাসে যায় না এবং ক্লাসে বসে হচ্ছে মোবাইল ইউজ করে। এমনকি এই সিদ্ধান্ত ঠিকমতো পালন করা হচ্ছে কিনা সেটিও তদারকির ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং আমরা আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার যিনি আছেন তাকে মনিটরিংয়ের দায়িত্ব দিয়েছেন। উনি নিয়মিতভাবে এটা মনিটরিং করবেন এবং আমি নিজেও মাঝে মধ্যে স্কুলে যাব। সিরাজদি খানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা নিয়ে মুঠোফোনে কথা হয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সাথে। তিনি বলছিলেন স্থানীয় পর্যায়ের এমন উদ্যোগ থেকে শিক্ষা নিতে চান তারা। ইম্প্যাক্টটা দেখতে হবে, ফলে ওনার ক্লাসের ইফেক্টিভিটি বেড়েছে কিনা, কোয়ালিটি এডুকেশন নিশ্চিত হয়েছে কিনা, এটা যদি একটা বেস্ট প্র্যাকটিস হিসেবে পরিগণিত হয় তখন না হয় এটা নিয়ে আমরা আলোচনা করবো বা সিদ্ধান্ত নিতে পারি। তবে শ্রেণীকক্ষে মোবাইল ফোন বা বিভিন্ন ডিভাইসের ব্যবহারের ফলে পড়াশোনা ও শৃঙ্খলায় ঠিক কী রকম প্রভাব পড়ে সে বিষয়ে বড় কোনো গবেষণার খবর পাওয়া যায়নি। জুলিয়া তানহা, ৭১, সিরাজদি খান, মুন্সিগঞ্জ। বুক থেকে পেট পর্যন্ত জুড়ে থাকা দুটি ছোট্ট শরীর, কিন্তু অনুভূতি এক সূত্রে গাঁথা। একজন কেঁদে উঠলেই অন্যজনের চোখেও পানি আসে। একজনের সামান্য নড়াচড়ায় অন্যজন ব্যথায় কুঁকড়ে যায়। জন্মের পর গত ৩ মাস তারা এভাবেই একে অন্যের সঙ্গী। চিকিৎসকেরা জানিয়েছেন অস্ত্রোপচারের মাধ্যমে তাদের আলাদা করা সম্ভব, কিন্তু আর্থিক সংকটে তাদের চিকিৎসা নিয়ে হতাশ স্বজনরা। শাহিন আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। ফুটফুটে দুই যমজ শিশু জয়নব ও উম্মে কুলসুম, বুক থেকে পেট পর্যন্ত জুড়ে থাকা দুটি ছোট্ট শরীর। কুষ্টিয়ার দৌলতপুরের বিলগাথুয়া গ্রামে নাহিদ হাসান ও সানজিদা আক্তারের ঘরে জন্ম নেয়া এই দুই কন্যা শিশু এখন আলোচনার কেন্দ্রবিন্দু পুরো দেশ জুড়ে। গত ৪ মে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় তাদের, কিন্তু জন্মের পর দেখা যায় বুক থেকে পেট পর্যন্ত জোড়া লেগে আছে দুই শিশুর। চিকিৎসকের পরামর্শ ছিল ৩ মাস পর ঢাকায় নিয়ে পরীক্ষা নিরীক্ষা ও নিবিড় পর্যবেক্ষণে রাখার, কিন্তু আর্থিক সংকটে তার করতে পারছে না পরিবার। দিন খাওয়া বললেই চলে। যে চাকরি করতাম এখানে হচ্ছে আপনার যে স্যালারি পায় এটা তো হচ্ছে ওদের দুধের খরচ হয় না, এদের খরচ হয় না। ডাক্তার এখন স্বাভাবিকভাবে যে অসুস্থ হয়ে গেল সেটা এদের যে অবস্থায় বড় ডাক্তারের পরামর্শ ছাড়া তো ছোট ডাক্তারের কাছে নেওয়া সম্ভব হয় না। ৩ মাস পরে যাইতে বলেছে, কিন্তু টাকা পয়সা আর্থিক সমস্যার কারণে যাইতে পারি না। আধুনিক অস্ত্রোপচারের মাধ্যমে শিশু দুটিকে আলাদা করে স্বাভাবিক জীবন দেওয়া সম্ভব বলছেন চিকিৎসকরা, কিন্তু সেই আশার পথে এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দারিদ্র্য। অসহায়, কারণ এদের চলার মতন কোনো পরিস্থিতি নেই, দিন খাটে দিন খাই। এখানে তো আসলে অনেক খরচের ব্যাপার, যেটা আমাদের পক্ষে আসলে সম্ভব হচ্ছেই না। এখন এই বাচ্চা যদি আলাদা করতে হয়, ডাবল করতে হয়, তাহলে সরকারের
সহযোগিতা দরকার। বিষয়টি নজরে আসায় শিশুদের চিকিৎসায় দ্রুত আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দৌলতপুর উপজেলার সমাজসেবা কর্মকর্তা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে আমাদের রোগী কল্যাণ সমিতির মাধ্যমে আমরা সহযোগিতা করতে পারবো। আবার আমাদের উপজেলা সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমেও তাদেরকে আর্থিক এবং অন্যান্য কোনো সহযোগিতা লাগলে সে চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা আমরা করতে পারবো। যমজ শিশু জয়নব ও কুলসুমের বাবা নাহিদ হাসান কুষ্টিয়া শহরে কৃষি শ্রমিকের কাজ করেন। মনিরা কাজুরি, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।